আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম তপু আপনাদের সাথে সংযুক্ত হয়েছি ইতালির গ্রাদো থেকে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা টপিক্সের উপর আলোচনা করব। টপিক্সটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে মূল টপিক্সে চলে যাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের সমাজে পরকীয়া একটা মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। তো বিশেষ করে আজকে যে একটা আলোচিত মামলা আগামী 6 জুন সেই মামলার রায়ের তারিখ রয়েছে। সেটা খুবই আলোচিত একটা মামলা। তামিম এবং নাসির, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, যে নাসির হোসেন তামিমাকে যে বিয়ে করেছে, তামিমার আর অন্য স্বামী থাকা অবস্থায় অর্থাৎ তামিমার তার পূর্বের স্বামী রাকিবের সাথে বিবাহ বিচ্ছেদের পূর্বেই নাসির হোসেন এবং তামিমা তারা গোপনে বিয়ে করেছে এবং পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে তার পূর্বের স্বামীকে ডিভোর্স দেখানো হয়েছে। তার পূর্বের স্বামী রাকিব হোসেন এই বিষয়ে বাংলাদেশের যে প্রচলিত আইনের এই তামিম হোসেন এবং তার স্ত্রী তামিম নাসির হোসেন এবং তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলা দীর্ঘদিন চলার পর অবশেষে আগামী 6 জুন সেই মামলার রায় প্রকাশিত হবে বলে আদালতের কার্যতালিকায় রয়েছে। তো আমি একজন আইনজীবী হিসেবে এই বিষয়ে আলোচনা করতে চাই। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের যে প্রচলিত আইন সেটা আমরা ইসলামিক পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী কিন্তু অনুসরণ করা হয়ে থাকে। আপনারা জানেন বাংলাদেশ যে প্রচলিত আইন এবং শরীয়ত আইন রয়েছে তা সেই উভয় আইনেই কিন্তু একজন স্ত্রী তার বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় সে অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারেন না। আর যদি সে গ্রহণ করতে হয় তাকে পূর্বের স্বামী থেকে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ চাইতে হয়। বিবাহ বিচ্ছেদ বা তালাক নিয়ে, ডিভোর্স নিয়ে পরবর্তীতে ইদ্যৎকাল অতিক্রান্ত হওয়ার পর আইনগত প্রক্রিয়া মেনে দ্বিতীয় সে স্বামী গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে একটা আইনগত প্রসিডিওর। সেই প্রক্রিয়া যারা অনুসরণ করেন না বা এই প্রক্রিয়ায় বিয়ে না করেন তাহলে বিয়েটাই কিন্তু বৈধ হয় না। সেই বিষয়েই কিন্তু আজকে এই মামলা চলমান। আসলে নাসির হোসেন এবং তামিমার যে বিয়ে সেটা কি বৈধ কি না অবৈধ, যদি আদালতে অবৈধ প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদেরকে শাস্তি ভোগ করতে হবে আইন অনুযায়ী। আচ্ছা, আমি সেই বিষয়টা আইনগত বিষয় আলোচনা করার আগে যদি আমি একটা বিষয় আলোচনা করি, ভাই, কারো হাজব্যান্ড স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে না চায়, তাদের দাম্পত্য জীবন যদি সুখের না হয়, তাদের দাম্পত্য জীবনে যদি বনিবনা না হয়, তাহলে তো বিচ্ছেদের বিধান রয়েছে, সেটা শরীয়তে রয়েছে, আইনও রয়েছে। একজন নারী আত্মিক কারণে কিন্তু তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে। সাধারণত বিবাহের সময় আপনার নিকাহ নামার 18 নম্বর কলামে কিন্তু নারীর তালাকের অধিকার দেওয়া থাকে। যদি হ্যাঁ বলা থাকে তাহলে সে আদালতে মামলা ব্যতিরেকেই কিন্তু তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে, এবং যদি উল্লেখ না থাকে তাহলে আদালতের মাধ্যমে সে তালাক চাইতে পারবে এবং অবশেষে বিবাহ বিচ্ছেদ নিতে পারবে। এই 8টি গ্রাউন্ডের মধ্যে প্রথম যে গ্রাউন্ডটা রয়েছে, কোনো একজন স্বামী যদি 2 বছর যাবৎ তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয় তাহলে তার স্ত্রী আদালতের মাধ্যমে বা তার স্বামীকে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন জানাতে পারে। যদি স্বামী এতে রাজি না হয় তাহলে কিন্তু আদালতের রায়ের মাধ্যমে সে বিবাহ বিচ্ছেদ করাতে পারবে। দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা কিন্তু আপনার যদি কোনো স্বামী আপনার দাম্পত্য খুব শারীরিক মানসিক নির্যাতন করে থাকে কোনো স্ত্রীর উপর, তাহলে কিন্তু তার স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, স্বামী যদি দাম্পত্য জীবনে অপারগ হয় 3 বছর যাবৎ কোনো কারণ ছাড়া,
যদি তার স্ত্রীর সাথে যে বৈবাহিক সম্পর্ক, দাম্পত্য জীবন পালনে ব্যর্থ হন, তাহলেও তার স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। চতুর্থ যে কারণটি সেটা হচ্ছে আপনার শারীরিক অক্ষমতা। শারীরিক অক্ষমতা যদি বিবাহের সময় থেকে মামলা করা পর্যন্ত তার স্বামী শারীরিকভাবে অক্ষম থাকে, তাহলে তার স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। কোনো স্বামী যদি নিখোঁজ অথবা কারাদণ্ডপ্রাপ্ত হয়, নিখোঁজের ক্ষেত্রে যদি 4 বছর যাবৎ সে নিরুদ্দেশ বা নিখোঁজ থাকে অথবা 7 বছরের কারাদণ্ড হয় কোনো মামলায়, তাহলে কিন্তু তার স্ত্রী ওই স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। পরবর্তীতে যে অসুস্থতা, কোনো স্বামী যদি 2 বছরের অধিক কাল যাবৎ পাগল থাকে অথবা সে মারাত্মক যৌন রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তার স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। তারপরে বিয়ে প্রত্যাখ্যান। কোনো স্ত্রীর যদি 18 বছরের পূর্বে বিয়ে হয়ে থাকে, যদি সে সাবালিকা হয়, সাবালিকা হওয়ার পর যদি যে বুঝতে পারে যে তার স্বামীকে তার পছন্দ হয়নি, সে কিন্তু 19 বছর এর আগেই এবং তার সাথে যদি দৈহিক মিলন না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই বিয়েটা সে প্রত্যাখ্যান করতে পারে। আরেকটা সর্বশেষ যে বিষয়টা রয়েছে, সে 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো নারীর অনুমতি, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যদি স্বামী দ্বিতীয় বিয়ে করে থাকে, তাহলে কিন্তু প্রথম স্ত্রী স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। যে এই 8টা গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডের মধ্যে যদি পড়ে কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। ভাই, আপনার স্বামীকে অপছন্দই হয়ে থাকে, পছন্দই না হয়ে থাকে, তাহলে আপনি আইনগত প্রক্রিয়া মেনে তাকে ডিভোর্স দিয়ে আপনার ইদ্যৎকাল পার করে আপনি দেন অপরকে বিয়ে করেন। আপনার আইনগত বাধা নেই, শরীয়তে কোনো বাধা নেই। কেন একজন স্বামীর অধীনে থেকে আপনি পরকীয়া করে গোপনে প্রণয় লিপ্ত হবেন এবং অবশেষে আপনার স্বামী সন্তানকে রেখে গিয়ে বিয়ে করবেন? এটা যে স্বামীর সাথে প্রতারণা করেছেন আর আপনার সন্তানটাকে বঞ্চিত করেছেন। অবশ্যই আমি একজন আইনজীবী হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে আমি এই মামলার যে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করব। আদালত যাতে দৃষ্টান্তমূলক একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, তাহলে কিন্তু সমাজে এই ধরনের যে অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে, সেই অপরাধগুলো কিছুটা হলেও কমবে বলে আমার বিশ্বাস। তাই আদালতের কাছে আমার প্রত্যাশা, দেশবাসীর সকলের প্রত্যাশা, এই ধরনের যত মামলাগুলো আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়, এই কারণে কিন্তু অপরাধীরা এই ধরনের অপরাধ করতে বেশি উৎসাহিত হচ্ছে। আজকে যে সোশ্যাল মিডিয়ার যুগে, বিশেষ করে একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে যোগাযোগের সহজলভ্যতা বা অ্যাক্সেস বেশি থাকায় একজন মানুষ অপর মানুষের সাথে কিন্তু সহজে বন্ধুত্ব গড়ে তুলতে পারতেছে, একজন মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারতেছে। এই প্রযুক্তির অপব্যবহার করে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলছে, একজন স্বামী বলবৎ থাকা অবস্থায়, একজন স্ত্রী বলবৎ থাকা অবস্থায়। এভাবে যে আমাদের যে সামাজিক যে সমাজের নৈতিক খলন হচ্ছে, এবং আমি এই বিষয়ে খুবই কনসার্ন যে ইন ফিউচারে আমাদের যে পারিবারিক কাঠামো সেটাই না ভেঙে পড়ে। এবং ইদানিংকালে আপনার বেশি লক্ষ্য করবেন বিবাহ বিচ্ছেদের পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনে যদি খোঁজ নিয়ে দেখেন, আপনার যদি 100টা আবেদন পড়ে, সেখানে কিন্তু প্রায় 80% আবেদনে নারীদের কাছ থেকে আসছে। এই যে নারীদের স্বাধীনচেতা হয়ে যাওয়া বা তুচ্ছ কারণেই বিবাহ বিচ্ছেদ ঘটানোর যে প্রবণতা, এগুলো কিন্তু একটা মারাত্মক আপনার পারিবারিক যে কাঠামো সেটা বিপর্যয়ের দিকে যাচ্ছে। যে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের নারীরাও যেভাবে বিবাহ বিচ্ছেদের দিকে যাচ্ছে, তার সন্তানদের কথা বিবেচনা না করে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা না করে, শুধুমাত্র নিজেদের খামখেয়ালি বা নিজের যৌন চাহিদাকে চরিতার্থ করার জন্য যে এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে, এর পরিণাম কিন্তু খুব একটা ভালো হয় না। প্রত্যেকটা মানুষের একটা জীবনের শেষ থাকে, শেষ বয়সে কিন্তু এই ধরনের মানুষগুলো খুব একাকী বা নিঃসঙ্গ অবস্থায় জীবনযাপন করে। এবং এই কারণে কিন্তু আপনি দেখবেন পশ্চিমা বিশ্ব তথা বিভিন্ন দেশের যে জরিপে যদি দেখে থাকেন, তাহলে কিন্তু আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। তো একসময় যখন মানুষ খুব নিঃসঙ্গ হয়ে যায়, মানুষ কিন্তু সামাজিক জীব, স্বভাবসুলভই কিন্তু তারা একাকী বসবাস করতে পারে না। তাই যখন শেষ বয়সে তাদের পাশে কেউ থাকে না, তাদের সঙ্গীটা পর্যন্ত থাকে না, তখন কিন্তু
শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। তাই এই ধরনের আসন্ন সংকেত থেকে বাঁচার জন্য এই মামলাটা অবশ্যই একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি আশা করি। আমি একজন আইনজীবী হিসেবে এই মামলার সর্বোচ্চ যে শাস্তি, সেই সর্বোচ্চ শাস্তি কামনা করছি। যাতে করে এই মামলার সাজা দেখে পরবর্তী প্রজন্ম বা আজকের যে জেনারেশন যারা রয়েছে তারা যাতে একটা সতর্ক হতে পারে যে না, এই ধরনের মামলায় এই ধরনের শাস্তি হয়। যদি আমি ব্যভিচার করি, আমি আমার স্বামীকে রেখেই আমার স্বামীর সাথে আমার বৈবাহিক সম্পর্ক রেখেই আমি একটা অনৈতিক বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছি এবং স্বামীকে না দিয়ে আমি অন্য একজন ছেলেকে বিয়ে করছি। এই অপরাধ প্রবণতা থেকে কিন্তু জাতি বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই কিন্তু আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।